শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়, এটাই গল্পস্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প দীপ সামন্তের ভানগড়ের বিভীষিকা। গল্পটি সম্পূর্ণভাবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। গল্পটি যদি আজকে আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই। চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন, আর যদি মনে হয় যে আপনি স্কিপ করবেন না, তাহলে আপনি শুনে দেখুন কি হয়। কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে সেদিন সন্ধ্যায় অভিষেক আর সায়ন্তন পাড়ার একটি পুরনো চায়ের দোকানে বসেছিল। সন্ধে নামার সঙ্গে সঙ্গে কেরোসিনের লণ্ঠন জ্বালানো হয়েছে, আর সেই মৃদু আলোয় তাদের আড্ডা জমে উঠেছে। ভ্রমণ, অতীত আর অলৌকিকতা নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। হঠাৎই ভূতের কথা ওঠায় অভিষেক এক মুখ ধোঁয়া ছেড়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, শোন সায়ন্তন, এই শতবিংশ শতাব্দীতে এসেও তুই ভূত প্রেতে বিশ্বাস করিস? আমার কাছে এসব সেলফ কুসংস্কার, গাঁজাখুরি গপ্প, বুঝলি? আমি এ ধরনের আজগুবি কথা বিশ্বাসী নয়। সায়ন্তন চায়ের কাপটা টেবিলে রাখল। তার চোখে ছিল এক গভীর বিশ্বাস। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি, অভিজ্ঞতা থেকে বলছি। এমন অনেক কিছু আছে যা আমাদের সাধারণ যুক্তির বাইরে। ভূত সত্যিই আছে। অভিষেক কৌতূহলী হয়ে উঠল। তুই দেখেছিস? তাহলে বল, কোথায় দেখেছিস? আলবাত দেখেছি। সায়ন্তন এবার 2 কাপ চায়ের অর্ডার দিল আর নিজের পকেট থেকে সিগারেট বার করে ধরিয়ে শুরু করলো। জানিস তো, আমাদের কাঠের ব্যবসার কাজেই আমাকে যখন তখন রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দুর্গম জায়গায় যেতে হয়। তেমনই একবার জরুরি প্রয়োজনে আমাকে রাজস্থানের আলওয়ার জেলার কাছে যেতে হলো। মূল উদ্দেশ্য ছিল পুরনো রাজকীয় প্রাসাদের সংস্কারের জন্য বিশেষ ধরনের কাঠ সরবরাহ করা। তখন যোগাযোগের ব্যবস্থা আজকের মতো আধুনিক ছিল না। গন্তব্যে পৌঁছানোর জন্য দিল্লি হয়ে জয়পুর আর সেখান থেকে বাসে করে ছোট ছোট গ্রাম পার হয়ে তবেই গন্তব্যে পৌঁছানো যেত। টিকিট কেটে যথাসময়ে শিয়ালদহ স্টেশনে গেলাম। সেই রাত থেকে শুরু হলো আমার দীর্ঘ যাত্রা। ট্রেন স্টেশন পার হতেই চারদিক ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরে ছুটে চলল ট্রেন। আমি যে কামরায় উঠেছিলাম তাতে যাত্রী বিশেষ ছিল না, মাত্র 15-16 জন ছেলেমেয়ে। সিট ফাঁকা পেয়ে বিছানা পেতে একটি পুরনো ম্যাগাজিন পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। বেলা হকারদের গরম চায়, ওই গরম সিঙ্গারা, পায়রে চায়, গরম সিঙ্গারা, কচুরি, ওই কুলি এই মালটা তুলে দাও। আর কুলিদের আওয়াজে আমার ঘুম ভাঙল। জানলা দিয়ে তাকিয়ে দেখি আমি জয়পুর স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে নেমে মুখ হাত ধুয়ে লুচি, আলুর দম আর গরম চায়ে সকালের জলখাবার শেষ করলাম।
এরপর বাসে করে আরও এগিয়ে চললাম আলোয়ার জেলার দিকে। পথ অত্যন্ত খারাপ ছিল, তাই গাড়ি চলল খুব ধীর গতিতে, থেমে থেমে। অবশেষে আমি ভানগড়ের কাছাকাছি একটি প্রাচীন জনপদ, যা এখন প্রায় পরিত্যক্ত, সেখানে পৌঁছালাম। ভানগড়ের সীমানায় গন্তব্যে পৌঁছে প্রথম কাজ ছিল থাকার একটা ব্যবস্থা করা। আমি স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম, এখানে আশেপাশে কোনো ভালো হোটেল বা থাকার জায়গা আছে? লোকটি আমার দিকে অবাক চোখে তাকালো। তার কথায় আমার চোখ কপালে ওঠার জোগাড়। সে বলল, এই পাহাড়ি আর জংলা জায়গা হোটেল, এখানে তো বিশেষ লোকজনের আনাগোনা নেই। বিশেষত রাতের বেলা তো সবাই এই এলাকা এড়িয়ে চলে। আমার মুখ দেখে সে বলল, আপনি বোধহয় প্রথম এসছেন এখানে। আজ্ঞে হ্যাঁ। আমি সম্মতি জানালাম। দুদিন ঠিকমতো স্নান হয়নি, এই অবস্থায় কোথায় যাই? ভদ্রলোক তখন একটু নরম হয়ে বললেন, ভানগড়ের মূল দুর্গের 1 মাইল আগে একটি ভাঙা ধর্মশালা আছে মশাই। শুনেছি সেখানে কিছু লোক জরুরি প্রয়োজনে রাতে থাকে। আপনি আপাতত সেখানে থাকতে পারেন, কিন্তু সাবধান, সূর্যাস্তের পরে ভানগড়ের দিকে যাওয়া একদম নিষেধ, বুঝতে পারলে? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, ধন্যবাদ, আপনার এই সাহায্য আমি মনে রাখব। আমি সেই ভাঙা ধর্মশালায় আমার বিছানাপত্র রেখে কোনো মতে পাতকুয়ায় স্নান সেরে খাবার খেয়ে নিলাম। এরপর স্থানীয় এক কর্মচারীকে জিজ্ঞেস করলাম, এখানে কাছাকাছি কাঠের ঠিকাদার বা কাঠ সরবরাহের কোনো ব্যবস্থা আছে কিনা? সে বলল, কাছাকাছি বলতে এখান থেকে প্রায় 1.5 মাইল দূরে পাহাড়ি জঙ্গলের একপাশে একজন ঠিকাদার আছেন বাবু। তিনি কাঠের ব্যবসার জন্য এটি পুরনো বাংলায় লোক লস্কর নিয়ে থাকেন। সব শুনে আমি খুশি হলাম। আমার তাড়াতাড়ি কাজ মিটিয়ে কলকাতায় ফেরার তাগিদ ছিল। আমি দুপুরের পরে ঠিক ঠিকাদারের সেই বাংলোয় যাওয়ার কথা বললাম। কর্মচারীটি বাধা দিয়ে বলল, বাবু, এখন গেলে ফিরতে হয়তো গভীর রাত হয়ে যাবে। তার চেয়ে আপনি বরং ভোরবেলায় যাইবেন। এই জঙ্গলে সীতাবাঘের বড় ভয় আছে বাবু। আমি বললাম, উপায় নেই, আমাকে দ্রুত কাজ শেষ করে আজ রাতের ট্রেনেই কলকাতার পথে রওনা হতে হবে। আপনি দয়া করে আমাকে রাস্তাটা বলে দিন। তিনি রাস্তার সন্ধান দিলেন। ধর্মশালা থেকে বেরিয়ে যে সোজা পায়ে চলা রাস্তা পাবেন, সেই রাস্তা ধরে মিনিট 20 হাঁটলেই দেখবেন রাস্তার 2 ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে যেন জঙ্গলটা দিকে নেমে গেছে, আপনি সেই দিকটা যাবেন বাবু। প্রায় 1 মাইল গেলেই একটি পুরনো পাথরের বাংলো দেখতে পাবেন। ওইটাই ঠিকাদারের আস্তানা। আর দেরি না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, দ্রুত কাজ শেষ করে স্টেশনে পৌঁছতে পারলে রাতের ট্রেনটা ধরতে পারব। চলেছি তো চলেছি, পাহাড়ি পথ যেন আর শেষই হয় না। অবশেষে ঠিকাদারের বাংলোয় পৌঁছালাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নন, তবে অত্যন্ত যত্নশীল। আমাকে বসিয়ে চা খাওয়ালেন। তারপর ব্যবসার গুরুত্বপূর্ণ কথাবার্তা পাকা করে আমি বিদায় নিলাম। তিনি রাতে থেকে যেতে অনুরোধ করেছিলেন। আমি বললাম, অসম্ভব ধন্যবাদ, আমাকে আজ রাতেই ফিরতে হবে। এই কথা বলে আমি দ্রুত পায়ে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল হাঁটার পর আমার কপালে ভাঁজ পড়ল। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর চারপাশে নিঝুম জঙ্গল যেন আরো রহস্যময় উঠল।
আমার টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ। তাড়াহুড়োতে নতুন ব্যাটারি নিতে ভুলে গিয়েছিলাম। ক্ষীণ আলোতে আমি কোনো মতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনেই একটা কালো কুকুর দেখতে পেলাম। তার চোখ দুটো আগুনের মতো দপদপ করে জ্বলছে। আমি ভয়ে বারবার আটকে উঠছিলাম। ঠিক সেই মুহূর্তে শুরু হলো প্রবল জোড়ো হাওয়া, আর সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। কুকুরটি যেন নিমেষে অন্ধকারে মিশে গেল। আমিও আশ্রয়ের সন্ধানে ছুট দিলাম। কিছুটা দূর এসে মনে হলো আমি বোধহয় ভুল পথে চলে এসেছি। এমন সময় বিদ্যুৎ চমকের আলোয় খানিকটা দূরে দেখা গেল একটি ভাঙা পাথরের ঘর। আমি ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা খোলা। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে কোনো কিছু না ভেবে আমি ভেতরে ঢুকে গেলাম। টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানার মতো দেখতে, তবে ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নেই। চারদিক ধুলো আর বালিতে ঢাকা। ভেতর দিক দিয়ে একটি দরজা, সেটিও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম একটি ছোট উঠোন। বুঝতে পারলাম ঘরটা পরিত্যক্ত। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি, বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। এই ভেবে আমি দরজার পাশে পাথরের মেঝের উপরেই বসে রইলাম। বৃষ্টি যেন থামতেই চায় না। যত রাত বাড়ে বৃষ্টি আরো জোরে হয়। টর্চের হালকা আলোয় ঘড়ি দেখলাম, তখন রাত 1টা বেজে গেছে। চুপ করে বসে আছি অসহায় হয়ে। হঠাৎ মাথার ওপর ঝটপট শব্দ শুনে চমকে উঠে দেখি একটি বিশাল বাদুড় আমার মাথার উপর দিক দিয়ে উড়ে ঘরের এক কোণে ঝুলে রইল। তার চোখ দুটো ভয়ঙ্করভাবে লাল। আমি ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ আসছিল। কখনো মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ দিয়ে হেঁটে গেল। আবার পরক্ষণে ভেসে আসছিল বিচিত্র সব গুঞ্জন। বাদুড়টা কিছুক্ষণ পর ঝটপট করতে করতে বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ নীরবতার পর হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে এলো একটি করুণ কান্নার শব্দ। কান্নার শব্দে আমি একেবারে চমকে উঠলাম। বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে। আমার সাহস ফিরে এলো এই ভেবে যে ঘরে তাহলে লোকজন আছে। একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ঝামেলায় মাথা গলানো। বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দ কমেনি। একঘেয়ে কান্নার শব্দে আমার অসহ্য লাগছিল। মনে হচ্ছিল এর থেকে স্টেশনে ফিরে যাওয়া ভালোই ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম। সামনের ঘর থেকেই কান্নার শব্দ আসছিল। সাহস করে দরজা ঠেলে ঢুকে দেখলাম ঘরের মধ্যে কোনো লোকজন দূরে থাক, একটা আসবাবপত্রও নেই। শুধু একটা পুরনো ছেঁড়া শাড়ি মেঝেতে পড়ে আছে। আমি টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসব, ঠিক তখনই আবার সেই কান্নার শব্দ হলো। কেউ কোথাও নেই, অথচ কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চিৎকার করে বললাম, কে কাঁদছেন? উত্তর দিন। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপরে কে যেন ভীষণ জোরে এসে। সেই হাসি শুনে মনে হলো বুকের রক্ত যেন জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা। আমি ভয়ে জমে গেলাম। আবার দরজা খুলে গেল। ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটি অস্পষ্ট নারী মূর্তি। মূর্তিটা নাকি সুরে বলল, টর্চ জ্বালিও না, কেন কাঁদছি তা মনোযোগ দিয়ে শোনো। এই বলে ছায়ামূর্তিটি বলতে শুরু করলো,
আমি এক বাঙালি ঘরের মেয়ে, নাম রত্নাবতী। অল্প বয়সে আমার এখানে বিয়ে হয়। আমার স্বামীর প্রচুর ধনসম্পত্তি ছিল। স্বামীর এক লোভী কর্মচারী সেই সম্পত্তির লোভে আমাকে খুন করে। সে আমাকে একটি কাঠের সিন্ধুকে করে এখানে পুঁতে দেয়। সেই থেকে আমি ভূত হয়ে অভিশাপের মধ্যে বন্দি আছি। আমার খুব কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না আমি। তুমি তুমি দয়া করে আমার নামে উত্তর ভারতের গয়ায় গিয়ে পিণ্ডদান করো। আমি ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি যে মুক্তি পেয়েছেন সেটা আমি জানব কি করে? নারী মূর্তিটি বলল, তুমি যেখানে পিণ্ড দেবে সে ফল্গু নদীর ধারে ৮ ঘন্টা মাইল দূরে দেখবে বালির ওপর আমার নাম, যেটা তোমাকে দিলাম, পরিষ্কার করে লেখা আছে। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আমি নিরুপায় হয়ে বললাম, বেশ, তাই হবে। তাহলে ওটা রাখো, কিন্তু বেইমানি করো না। যদি করো তাহলে জানবে তোমার মৃত্যু অবধারিত। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি একটা জিনিস দিয়ে গেল। আমি পকেটে হাত দিতেই নারী মূর্তিটি বলল, না, এখানে নয়, কাল দেখো। গয়া যাবার খরচ আর আমার নাম দুটোই লিখে দিলাম। আর তুমি ভুল পথে এসেছো। আমি তোমাকে এখন তোমার ধর্মশালার কাছে পৌঁছে দিচ্ছি। আমি ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল পার হতেই দেখি ভোর হয়ে আসছে। পেছন থেকে নারী মূর্তিটি চাপা স্বরে বলল, আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে পিছনে ফিরে দেখি একটি নর কঙ্কাল দ্রুত গতিতে ঘন জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন কাঁপছে। ও, এই নর কঙ্কালের সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা ভাঙা বাড়িতে বন্দি ছিলাম। ধর্মশালায় ফিরে এসে আমি নিজের জামার পকেটে হাত দিলাম। দেখলাম সেখানে এক টুকরো হলদে হয়ে যাওয়া কাগজে নাম লেখা এবং তার ভাঁজে একটি পুরনো সোনার হার রাখা। কলকাতায় ফিরে আমি সেই সোনার হারটি বিক্রি করে গয়ায় গিয়ে যথারীতি পিণ্ডদান করে এসেছিলাম। তারপর থেকে আর কোনোদিন কোনো অলৌকিক বিপদ আমার উপর আসেনি। সেই ভয়াবহ রাতের কথা মনে পড়লেই এখনো আমার গা শিউরে ওঠে। গল্প শেষ করে সায়ন্তন চায়ের কাপে শেষ চোখ দিল। অভিষেক স্তব্ধ হয়ে বসেছিল। সে মাথা নেড়ে স্বীকার করল, তোর এই অভিজ্ঞতা আমার সব যুক্তি ভেঙে দিল। আমি আর কোনোদিনই অলৌকিক কিছুকে অস্বীকার করতে পারবো না। আজকের মতো গল্প এখানেই শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসব একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যমোড়া বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।